আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তাসিন চৌধুরী আবারও তোমাদের সাথে চলে আসছি। আবারও চলে আসছি তোমাদের ৮ম শ্রেণীর বিজ্ঞানের ঠিক ৪ নাম্বার অধ্যায় অর্থাৎ উদ্ভিদের বংশবৃদ্ধি অধ্যায় থেকে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি অধ্যায়টা। দেখো যে ১ম এ দেয়া আছে এখানে কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই। তবে এই দেখো মূল যে বিষয় সেটা হচ্ছে প্রজনন বা জনন। পৃথিবীর প্রতিটি জীব পূর্বে উম মি এ পৃথিবীর প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে যেতে চায়। এটাই প্রকৃতির নিয়ম। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। এই লাইনটা তোমরা অবশ্যই দাগাবা ভাইয়া, কারণ এই লাইনটাই এতটুকুর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে জনন বা প্রজনন কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পরীক্ষার ক নম্বরে তোমাদের জন্য আসবে। তো তোমরা লাইনটা অবশ্যই দাগাবা। ওকে, নেক্সটে দেখো ভাইয়া, আরেকটু নিচে আমরা দেখতে পাবো যে প্রজনন দুই প্রকার তথা অযৌন প্রজনন ও যৌন প্রজনন। তো অবশ্যই এই দুইটাও তোমরা দাগাবা ভাইয়া, যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। কারণ দেখো, প্রজননের সংজ্ঞা আমরা পড়লাম, তাহলে নিশ্চয়ই প্রজনন কয় প্রকার এটাও আমাদের জানতে হবে। সো প্রজনন দুই প্রকার, অযৌন ও যৌন জনন। নেক্সট দেখো ভাইয়া, অযৌন জনন কাকে বলে এটাও তোমরা অবশ্যই দাগাবা যে যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই অযৌন জনন। নিম্ন শ্রেণীর জীবে অযৌন জননের প্রবণতা বেশি। তাহলে কোন শ্রেণীর জীবে অযৌন জননের প্রবণতা বেশি? নিম্ন শ্রেণীর জীবে। এই অযৌন জনন দুই ধরনের, সেটা হচ্ছে স্পোর উৎপাদন ও অঙ্গজ জনন। সো তোমরা অনেকেই এখানে উল্টাপাল্টা মাইন্ড নিয়ে আসো, বাট এখানে আসলে উল্টাপাল্টা মাইন্ড নেওয়ার কিছু নাই। সায়েন্স আসলে একটা শিক্ষা। সো শিক্ষাটা আমাদেরকে সব দিক থেকে গ্রহণ করতে হবে। আর আশা করি তোমরা এটা নিয়ে উল্টাপাল্টা কিছু মাইন্ড নিবা না। তো চলো তারপরে দেখি যে স্পোর উৎপাদন। স্পোর উৎপাদনের এখানে তোমরা পড়বা যে প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়। এতটুকু পড়বা। তারপরে পড়বা যে উদ্ভিদের দেহকোষ, এখান থেকে একটু পড়ে নিবা তাহলে হবে। এরপরে এই দেখো, কন্ডিয়াম বহির্জীবের কোনোটিকে কনিডিয়াম বলে। কনিডিয়ামের সংজ্ঞাটা দাগাবা ভাইয়া। তারপরে এই দেখো, মুকর বা থলির মধ্যে অসংখ্য অণুবীজ উৎপন্ন হয়। পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এই যে পেনিসিলিয়াম কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে? কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। সো তোমরা এটা অবশ্যই দাগাবা। নেক্সটে চলো আমরা, সরি অনেক ছোট লেখা ছিল এর জন্য এখন আরেকটু বড় করে দিলাম। তারপরে দেখো, এরপরে আমরা আরেকটু উপরে গেলে দেখতে পাবো যে অঙ্গজ জনন। এটা হচ্ছে অযৌন জননের আরেকটা ধাপ। অঙ্গজ জনন কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তর হয়ে যে জনন গঠ যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। তাহলে আমি ভাইয়া বুঝতে পারছো যে কোনো অযৌন রেণু বা জনন কোনো কোষ সৃষ্টি করবে না, তবে দেহের অংশ খণ্ডিত বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে জনন ঘটাবে। একে আমরা বলবো অঙ্গজ জনন। এরপরে দেখো, এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে একে প্রাকৃতিক অঙ্গজনন বলা হয়। এই লাইনটাও তোমরা অবশ্যই দাগাবে এবং পড়বা। দেখো, যখন কৃত্রিমভাবে অঙ্গজনন ঘটানো হয় তাকে কৃত্রিম অঙ্গজনন বলা হয়। তাহলে ভাইয়া, কৃত্রিম অঙ্গজনন কাকে বলে এটা যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পারতে হবে।
নেক্সট দেখো ভাইয়া প্রাকৃতিক অঙ্গজনন। দেখো প্রাকৃতিক অঙ্গজনন হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে এ ধরনের অঙ্গজনন দেখা যায়। সেটা হচ্ছে এক, দেহের খণ্ডায়ন, অর্থাৎ দেহ কাটবে, মানে উদ্ভিদের একটা ডাল কাটবে, ডাল কাটার পর সেটা পুঁতে দিলেই স্বাধীনভাবে হয়ে যাবে। তারপরে দেখো স্পাইরোজিয়া আর মুকর ইত্যাদি উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করে। সো তোমরা এটা পড়বা। এরপরে দেখো মূলের মাধ্যমে, কিছু কিছু গাছ দেখো না, মূল অর্থাৎ তুললেই তুললেই তোমার ইয়া হয়ে যায়। দেখো যে কোনো উদ্ভিদ থেকে কোনো উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে দেখা যায়, কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে দেখা যায়, যেমন হচ্ছে এই দেখো পটল। এই উদাহরণগুলো কিন্তু অবশ্যই করা হয়, উদাহরণগুলো এমসিকিউ এর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে মোটা বেশ মোটা ও রসালো হয়, এর গায়ে কুড়ি সৃষ্টি হয়, তা থেকে নতুন উদ্ভিদ গড়ায়, যেমন মিষ্টি আলু। হ্যাঁ, এই মিষ্টি আলুর গায়ে কিন্তু হ্যাঁ ছোট ছোট কুড়ি হয়, যার থেকে নতুন উদ্ভিদ হয়। সো এগুলা মিস দেওয়ার কোনো চান্স নাই, অবশ্যই এগুলো এমসিকিউ এর জন্য পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সটে দেখো ভাইয়া যে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, ও আর এই যে কিভাবে কি হয়, এই ইয়াগুলো কিন্তু অবশ্যই পড়বা। দেহের খণ্ডায়ন মূলের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। দেখো উদ্ভিদের কোনো অংশকে কাণ্ড বলে তা নিশ্চয়ই তোমরা জানো, তবে কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তা কাণ্ড বলে মনেই হয় না, এরা পরিবর্তিত কাণ্ড। পরিবর্তিত কাণ্ড কাকে বলে এটা বলবা। আর বিভিন্ন প্রতিকূলতায় খাদ্য সঞ্চয় অথবা অঙ্গ জননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। সো প্লিজ ভাইয়ারা এগুলো পড়বা। দেখো টিউবার আছে, টিউবারের উদাহরণ কি, আলু। টিউবারের কি আছে এগুলো একটু পড়বা। রাইজোম আছে, রাইজোমের উদাহরণ হচ্ছে আদা। তারপরে কন্দ বা বাল্ব, এটার উদাহরণ হচ্ছে ভাইয়া পেঁয়াজ অথবা রসুন। এটা তোমাদের এমসিকিউ এর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এক একটা যদি এমসিকিউ তোমার না দেয়, তাহলে আমি আমার কান কেটে ফেলবো ভাইয়া, সিরিয়াসলি। দেখো স্টোলন, স্টোলের উদাহরণ হচ্ছে কচু আর পুদিনা। সো ভাইয়া প্লিজ তোমরা এই কয়েকটা উদাহরণও অবশ্যই পড়বা, যে টিউবার, রাইজোম, কন্দ বা বাল্ব আর স্টোলন, এই কয়েকটার কি উদাহরণ আর এগুলা অবশ্যই পড়বা। যদি ওইগুলো না পড়তে চাও, ধরো তুমি কালকে তোমার পরীক্ষা, হ্যাঁ, তাহলে তোমার ওইগুলো এগুলা তোমার হাতে দেওয়া লাগবে না, জাস্ট যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো পড়ে যাও, পরীক্ষা ইনশাল্লাহ পাঁচটা অ্যাটলিস্ট করতে পারবা। কিন্তু যাদের টার্গেট অন্যরকম থাকে তারা তো অবশ্যই অবশ্যই ভাইয়া ভালো করে করবা, ওকে। এরপর কি ভাইয়া অফসেট, অফসেটের উদাহরণ হচ্ছে কচুরিপানা, টোপাপানা। তারপরে বুলবিল, বুলবিলের উদাহরণ হচ্ছে তোমার চুপড়ি আলু। সো এই লাইনগুলো দেখলে খুব হাসি আসে, কিন্তু অনলাইন ক্লাসে তো আর হাসা যায় না ভাইয়া, বুঝছো? তোমরা তো নিশ্চয়ই হাসছো, সমস্যা নাই। তারপরে দেখো পাতার মাধ্যমে, পাতার মাধ্যমে পাথরকুচি বিভাজন কি পাতার মাধ্যমে হয় না? ধরো পাথরকুচির পাতা যদি এনে কোথাও পুঁতে দেওয়া হয়, তাহলে কিন্তু পাথরকুচি গাছ হয়ে যায় ভাইয়া, বুঝলা? সো হলো। দেখো এতক্ষণ যেসব প্রক্রিয়া দেখলাম এগুলো হচ্ছে প্রাকৃতিক ভাবে, আর এবার আমরা দেখব কৃত্রিম উপায়, অর্থাৎ কৃত্রিম অঙ্গজনন। দেখো ভালো জাতের আম, কমলা লেবু, পেয়ারা ইত্যাদি গাছে কলম করতে অবশ্যই তোমরা দেখছো, এই কলমটাই হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। ওকে, কলম কিভাবে করে কি না করে এটা একটু প্লিজ পড়ে নিবা, তাহলে হয়ে যাবে। এবং শাখা কলম, অর্থাৎ এই দেখো গোলাপের ডাল আছে না, গোলাপের ডাল কেটে ইয়া করে মাটিতে পুঁতে দিলে কিন্তু কিছুদিনের মধ্যেই নতুন কুড়ি উৎপন্ন হয়, এটাই। নেক্সটে দেখো যৌন জনন, এটা হচ্ছে তোমার ফুল থেকে ফল এবং ফল থেকে বীজ হয়, এই জননটা, এই জননটাকেই যৌন জনন বলা হয় ভাইয়া। দেখো এই যে তোমাদের আরেকটু ডিপে গেলে ভালোভাবে বুঝাতে পারবো, যে বীজ থেকে নতুন গাছের জন্ম হয়, হ্যাঁ, এভাবে একটি সপুষ্পক উদ্ভিদ যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। তাই ফুল উদ্ভিদের যৌন জননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই দেখো ফুল, এটা তোমরা অবশ্যই পড়বা, এটা হচ্ছে সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ। সো এতটুকু সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। আর ফুলের যে বিভিন্ন অংশ,
এটা ধরো এটা পরীক্ষায় চলে আসছে, এটা এক কথায় পরীক্ষায় চলে আসছে, আর কোনো কথা নাই। এটা তোমার হাফ ইয়ারলি তোমাদের পড়তেই হবে। ওকে ভাইয়া, নেক্সটে দেখো যে ফুলের যে অংশগুলো দেয়া আছে ভাইয়া, এই দেখো যেমন বৃতি, তারপরে হচ্ছে দলমণ্ডল, তারপর হচ্ছে পুংস্তবক বা পুংকেশর, স্ত্রী স্ত্রীস্তবক বা স্ত্রীকেশর। এই দেখো উপরে তোমার এই যে ফুলে এখানে সব দেয়া আছে যে কোন জায়গায় কি আছে। সো এটা কিন্তু মিস দেওয়ার কোনো 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 অপশন নাই ভাইয়া, এটা পড়তে হবে তো পড়তে হবে। অ্যান্ড ফুলেরও একটা সুন্দর চিত্র আঁকতে হবে, বুঝতে পারছো? এই ফুলের চিত্র এঁকে একদম সুন্দর করে এগুলার কোনটার কি এটা পড়ে নিবা। এটা তোমার সিকিউয়ে চলে আসছে, ধরে ধরে নাও। তারপরে দেখো পুষ্পমঞ্জরি, এগুলো সব পড়বা। এই পুষ্পমঞ্জরি কাকে বলে এটা পড়বা, পুষ্পমঞ্জরির সংজ্ঞাটা লাগবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পরাগায়ন। পরাগায়নটা কি ভাইয়া? পরাগায়ন আমি তোমাদেরকে এক কথায় বলবো যে ধরো এই দেখো এই যে আমরা এই চিত্রটার এই জায়গায় আসি, দেখো এই গাছ থেকে, এই দেখো এই গাছের থেকে একটা ধরো একটা মৌমাছি, হ্যাঁ, একটা মৌমাছি ধরো এই জায়গায় একটা ফুলে বসলো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। যে ধরো একটা মৌমাছি এই ফুলে বসলো, এই ফুলে বসার পর এই মৌমাছিটা তার পৃষ্ঠাদেশে করে, অর্থাৎ যার কোনো অংশ থেকে সে যে স্পোর ছিল, অর্থাৎ তোমার এই গাছের যে টুকরা টুকরা ছোট ছোট স্পোর, সেই স্পোরটা নিয়ে গিয়ে এই গাছেরই অন্য একটা ফুলের কাছে নিয়ে যাবে। অর্থাৎ সে যখন অন্য একটা ফুলের কাছে নিয়ে যাবে ভাইয়া, তখন তার গায়ে লেগে থাকা স্পোরগুলা একদম এই ফুলের কাছেও চলে আসবে। অর্থাৎ এই দুইটার মধ্যে তখন একটা ক্রিয়া বিক্রিয়া বা বলতে পারো হচ্ছে যৌন জনন ঘটবে। সো এইটাই হচ্ছে ভাইয়া স্বপরাগায়ন। কিন্তু পরাগায়ন জিনিসটা হচ্ছে তোমার একই গাছের, দেখো ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলা হয়। পরাগায়ন হচ্ছে দুই প্রকার ভাইয়া, পরাগায়ন দুই প্রকার, যথা স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। আর আমি স্বপরাগায়নটা তো তোমাদের বুঝালামই, এখন দেখো পরপরাগায়নটা বুঝায়। পরপরাগায়নটা হচ্ছে ধরো এই দেখো যে তোমার এই যে এই ফুলটাতে হচ্ছে, ধরো এই ফুলটাতে কোনো মৌমাছি বসলো, মৌমাছি বসে এখন এই যে আরেকটা গাছের ফুল এ বসতে চাচ্ছে, তাহলে এই গাছটা তো কি তার পর হয় না? তাহলে পর হলে এটা কি হবে? পর পরাগায়ন ভাইয়া, ইয়েস অ্যাবসলিউটলি রাইট, ইটস পর পরাগায়ন। অ্যান্ড আমাদের স্বপরাগায়ন এবং পরপরাগায়নটা বোঝা হইলো। কিন্তু এইগুলার সংজ্ঞা দুইটা ধরো তোমার আজীবনই কাজে লাগবে। সো তোমাদের স্বপরাগায়ন এবং পরপরাগায়নের সংজ্ঞা এবং উদাহরণ, এগুলা অবশ্যই অবশ্যই পড়বা। পরপরাগায়নের সংজ্ঞা, তারপরে হচ্ছে উদাহরণ, শিমুল পেঁপে, এগুলা সব পড়বা। তারপর পরাগায়নের মাধ্যম, মাধ্যমটা তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা আরও পরীক্ষায় আসে, এমসিকিউ আসে, খুব আসে। আর এই যে পরাগায়নের থেকে তোমাদের সিকিউতে প্রশ্ন পাবা, অবশ্যই সিকিউতে প্রশ্ন পাবা, আর এমসিকিউতে ধরো পাবাই। দেখো পরাগরেণু স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলা হয়। পরাগায়নের মাধ্যমের সংজ্ঞাটাও পড়বা ভাই, অবশ্যই পড়বা, এটা কিন্তু পরীক্ষা আসবে। তারপরে দেখো কি কি মাধ্যম আছে, মাধ্যম তো ভাই সবগুলা ইম্পর্টেন্ট, সো মাধ্যম সবগুলা পড়বা। তারপরে দেখো পতঙ্গ পরাগী পরাগী ফুলের অভিযোজন, এটার উদাহরণ কি? জবা, কুমড়া, সরিষা। তারপরে বায়ু পরাগী ফুলের অভিযোজন, এটার উদাহরণ হচ্ছে তোমার ধান। তারপর হচ্ছে পানি পরাগী ফুলের অভিযোজন, এটার উদাহরণ হচ্ছে পাতা শ্যাওলা। তারপরে হচ্ছে প্রাণী পরাগী ফুলের অভিযোজন, এটার উদাহরণ হচ্ছে কদম, শিমুল, কচু। সো এগুলো পড়বা। অ্যান্ড এরপর টপিক হচ্ছে নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। দেখো কিভাবে নিষিক্তকরণ হয় এবং এই নিষিক্তকরণ থেকে ফল কিভাবে হয় সেটা। জনন কোষ অর্থাৎ গ্যামেট সৃষ্টি নিষিক্তকরণের পূর্বশর্ত। একটি পুংগ্যামেট এবং অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলা হয়। ওকে, নিষিক্তকরণের সংজ্ঞাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, নিষিক্তকরণের সংজ্ঞাটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। নিষিক্তকরণের সংজ্ঞাটাও তোমরা সংজ্ঞাটাও পড়বা। এরপর দেখো নিষিক্তকরণ প্রক্রিয়া কিভাবে হয়।
এই প্রক্রিয়াটাও তোমরা সুন্দর করে দেখে নিবা। অ্যান্ড লাস্টে ফলের উৎপত্তি আছে, এই ফলের উৎপত্তির এখান থেকে একটু পড়বা, দিয়ে তারপরে এখান থেকে মোট পড়বা যে হচ্ছে ফল কাকে বলে এই জিনিসটা। এই ফল কাকে বলে এই জিনিসটা পড়ার পর তোমরা দেখো শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে। তারপরে হচ্ছে এই দেখো যখন অংশ অপুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তাকে অপ্রকৃত ফল বলে। তারপরে হচ্ছে অপ্রকৃত ফলকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সরল ফল, গুচ্ছ ফল এবং যৌগিক ফল। এই যে এই সংজ্ঞাগুলো না, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই দেখো সরল ফল, সরল ফলের মধ্যে আবার দেখো সরল ফল 2 প্রকার আছে। সরল ফল কাকে বলে এটা পড়বা, যে ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় তাকে সরল ফল বলা হয়। তারপরে বলবা যেমন আম, এরা রসালো বা শুষ্ক হতে পারে। তারপরে হচ্ছে রসালো ফল এবং নিরস ফল। সো এগুলার প্রত্যেকটারই উদাহরণ পড়বা। এই যে গুচ্ছ ফল আছে, গুচ্ছ ফলটা পড়বা। সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, গুচ্ছ ফলের এই যে উদাহরণ আছে উদাহরণগুলা 100 পড়বা। নেক্সট দেখো ভাই এই যে যৌগিক ফল আছে, যৌগিক ফলের কি কি আছে, যৌগিক ফলের সব কিছু পড়বা। অ্যান্ড দ্য লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার ইজ বীজের গঠন ও অঙ্কুরোদ্গম। এই অঙ্কুরোদ্গম জিনিসটা কি ভাই, বীজের গঠন, একটা বীজ কিরকম হতে পারে বা কেমন হতে পারে সেটাকেই এই বীজের গঠন বলা হবে। এই দেখো যেমন এই যে ডিম্বকরন্ধ্র বা মাইক্রোপাইল এটা বলছে, এটা পড়বা। তারপরে হচ্ছে এখান থেকে আরো ভ্রূণকাণ্ড কাকে বলে, ভ্রূণকাণ্ড কাকে বলে এটা পড়বা। অ্যান্ড এই যে এখানে টেগমেন বলা হয়, বাইরের অংশকে টেস্টা এবং ভেতরের অংশকে টেগমেন বলা হয়, এটা পড়বা। এন্ড লাস্টে দেখো এই যে অঙ্কুরোদ্গম দেওয়া আছে। অঙ্কুরোদ্গমের যে মূল টপিকটা হচ্ছে বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলা হয়। এই যে দেখো ভাইয়া একটা ছোট্ট বীজ, এটা কিন্তু একটা বীজ, কেউ কেউ অন্য কিছু কল্পনা করে, বাট এটা একটা বীজ। এই দেখো এই চিত্রটার দিকে লক্ষ্য করো ভাইয়া, ভালো করে দেখো যে এই চিত্রটা, এই যে একটা ছোট বীজ, এই বীজটা এই চিত্রতে কত বড় হয়েছে, একটু করে আগাচ্ছে। এই দেখো এখান থেকে একটু করে আগাচ্ছে, একটু করে আগাতে আগাতে এই দেখো এই যে এখানে এক সাইডে বড় হয়ে গেল, আর এক সাইডে দেখো এই যে ছোট হয়ে গেছে। কিন্তু এর পরের চিত্রটাতে দেখো একটা সুন্দর উদ্ভিদে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা ভাইয়া? এইটাই হচ্ছে অঙ্কুরোদ্গম। আর অঙ্কুরোদ্গম হচ্ছে ভাইয়া 2 ধরনের, সেটা হচ্ছে এক মৃদগত, মানে এই যে আমরা যেটা দিয়ে দেখালাম, যে ধরো এই যে এরকম যদি মধ্যে এরকম ফাঁপা এরকম থাকে, হুম, এরকম, এরকমটা হয় খালি ভুট্টার ক্ষেত্রে, বুঝছো? এটা হচ্ছে ভুট্টার বীজ, এটা হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম। আর আরেকটা অঙ্কুরোদ্গম হচ্ছে মৃদভেদী, মৃদভেদী অঙ্কুরোদ্গম। এই দেখো মৃদভেদী অঙ্কুরোদ্গমে কি হচ্ছে, এরকম একটা উদ্ভিদ দেখো, এটা কিন্তু তরমুজ, তরমুজের একটা গাছ তোমরা যদি ছোটবেলায় দিয়ে থাকো তাহলে বুঝতে পারবা যে তরমুজের একটা ছোট বীজ যদি মাটির সামনে দিয়ে দেওয়া হয় তাহলে এটা আস্তে আস্তে একদম মৃদভেদী অঙ্কুরোদ্গম, অর্থাৎ এরকম ভাবে এই দেখো প্রথমে এই যে এরকম থাকবে, তারপরে হচ্ছে এই যে এরকম হবে, অ্যান্ড লাস্ট পর্যায়ে সুন্দর একটা উদ্ভিদে পরিণত হবে। এটা হচ্ছে মৃদভেদী অঙ্কুরোদ্গম। মানে অঙ্কুরোদ্গম বলতে ভাইয়া আমরা এক কথায় বুঝবো যে বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলা হয়। এই ছোলা বীজের অঙ্কুরোদ্গম, এটা হচ্ছে তোমার পরীক্ষায় আসার মতন সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চিন। এই অধ্যায়ের কোনো জায়গার থেকে যদি পরীক্ষা না দেয়, হ্যাঁ কোনো জায়গার থেকেও যদি না দেয় ভাইয়া, তাও এই অধ্যায়ের থেকে একটা না একটা প্রশ্ন তোমার আসবে এবং আসবেই। তুমি 100-তে 100 নিশ্চয়তা দিয়ে রাখো যে এই অধ্যায়ের থেকে ছোলা বীজের অঙ্কুরোদ্গমটি পরীক্ষায় চলে আসছে। সো আজকের ক্লাস ভাইয়া এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নেক্সট ক্লাস দেখার জন্য অনুরোধ জানানো হলো সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।